এটা উদ্বোধন করে সমস্ত অর্থায়ন করেছে চীন সরকার। এবং চীন সরকারের অর্থায়নে আমরা আমেরিকা এবং নেদারল্যান্ডের টেকনোলজির মধ্য দিয়ে আমরা এর কারখানা করতেছি, যার প্রতিদিন উৎপাদন হবে 1750 মেট্রিক টন ইউরিয়া সার। এখন আমরা কথা বলবো বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর ডক্টর আতিউর রহমানের সঙ্গে। স্যার, বাংলাদেশ সরকারের গত 3 বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে কিছু বলবেন কি? 3 বছর ধরে এই সরকার বেশ শক্তিশালী একটা অবস্থানে নিয়ে গেছে অর্থনীতিটাকে। আগের চেয়ে অর্থনীতি এখন অনেক বেশি স্থিত আছে এবং আমরা লক্ষ্য করছি যে আগের সরকারের প্রথম 3 বছরে যে হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছিল তার চেয়ে বেশ বেশি হারে গত 3 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে এবং গত 3 বছরে আমরা লক্ষ্য করছি প্রায় 2% হারে প্রবৃদ্ধি, দারিদ্র্য কমে আসছে। তার মানে দারিদ্র্য শুধু কমে আসছে না, আমাদের বৈষম্যের যে ধারা সেটাও কমে আসছে। আমরা এই প্রবৃদ্ধিটাকে ধরে রাখবার জন্য রেমিটেন্স বাড়িয়েছি। গত 3 বছরে আমরা লক্ষ্য করেছি আগের 3 বছর অর্থাৎ 2001 থেকে 4 বছরে যেই পরিমাণ রেমিটেন্স আসতো তার প্রায় 3 গুণ বেশি হয়েছে এই সময়টাতে। তো এই যে এটা কেমন করে হলো, এটার জন্য আমরা প্রত্যেক ব্যাংকে বলেছি বিদেশে হাউজিং এক্সচেঞ্জ হাউস খুলবার জন্য। আমরা টেলিফোন অপারেটর, এনজিও, পোস্ট অফিস সবাইকে যুক্ত করেছি এবং এখন হুন্ডিতে খুব বেশি অর্থ লেনদেন হয় না, বেশিরভাগই হয় এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে। এই কারণে আমাদের রেমিটেন্স বেড়েছে এবং রেমিটেন্স এই বছর ইনশাল্লাহ আমরা 12 বিলিয়নের বেশি রেমিটেন্স এই বছর আমরা আনতে পারবো বলে মনে হচ্ছে। আগের 3 বছরের চেয়ে পরের 3 বছরের প্রায় 3 গুণেরও বেশি রপ্তানি বেড়েছে এবং গত 3 মাসে যেটা আমরা লক্ষ্য করছি রপ্তানি 20%-এরও বেশি হারে বাড়ছে। এটা এইরকম একটা দুঃসময়ে, কারণ সারা পৃথিবী, ইউরোপ ডুবে যাচ্ছে, আমেরিকায় ডুবে যাচ্ছে, সেরকম সময়েও আমরা 20-22% হারে রপ্তানি বাড়িয়ে চলেছি এবং আমার নিজের ধারণা রপ্তানির এই বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। তার কারণ আমরা যে খরচে আমরা রপ্তানি পণ্য তৈরি করতে পারি পৃথিবীর কেউ আমাদের সাথে পারবে না, কারণ আমরা এত ভালো মানের পণ্য তৈরি করছি যেই কারণে এখন চায়না থেকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে অ্যাপারেল ইন্ডাস্ট্রি অর্থাৎ গার্মেন্টস ইন্ডাস্ট্রি করবার জন্য এন্টারপ্রেনাররা চলে আসছে। কৃষিখাতে আমরা অস্বাভাবিক সাফল্য অর্জন করেছি। আমরা গত 3 বছরে যেই পরিমাণ কৃষি ঋণ দিয়েছি, আগের যে সময়টা ছিল 3 বছরের কথা বললাম, সেটা প্রায় 1/3 ছিল না। আমরা এখন যেই পরিমাণ ঋণ দিচ্ছি এবং এই বছরও আমরা 13,800 কোটি টাকা ঋণ দেব। তো এরকম করে আমরা অনেক কাজ করেছি। ব্যাংকের একটা বিরাট এই বছর আমরা এই গত 3 বছরে আমরা 1112টা নতুন শাখা দিয়েছি ব্যাংকের। আগে তো ব্যাংকের শাখা আগের সরকার গুটিয়ে ফেলেছিল, কিন্তু আমরা এবার গ্রামের দিকে যাচ্ছি এবং গ্রামে আরও শাখা খুলছি ব্যাংকের বিভিন্ন, এবং প্রাইভেট ব্যাংকগুলোকে বাধ্য করছি। প্রাইভেট ব্যাংকগুলোকে আমরা বাধ্য করেছি তাদের টোটাল লোনের 2.5% কৃষকদের দিতেই হবে। যদি সেটা না দিতে পারে আমি ওই টাকা কেটে রাখবো এবং কেটে রেখে যে পারে তাকে দেবো। তো এইভাবে আমরা কৃষকের জন্য কাজ করছি এবং মানুষকে নিয়ে যাচ্ছি। আমরা ইএফ ফান্ড যেটা ছিল এটা এক সময় এটা মুখ থুবড়ে পড়েছিল এবং প্রচুর দুর্নীতি হয়েছিল। এখন আমরা আইসিবির মাধ্যমে আমরা এখন নতুন করে ইএফ ফান্ডটাকে আবার নতুন করে চালু করেছি এবং আমরা আশা করছি যে এই নীতিমালার আলোকে আমরা এই পর্যন্ত গত 3 বছরে আমরা কৃষি ভিত্তিক যে শিল্প বা যে লোন সেটা 712 জন উদ্যোক্তাকে আমরা এই 3 বছরে দিয়েছি। এখন কিন্তু আর চেকের বোঝা বয়ে বাংলাদেশ ব্যাংকে আসতে হয় না। অটোমেটিক ক্লিয়ারিং হাউস আমরা চালু করেছি, চেকের ইমেজ চলে আসে, আবার ইমেজ দেখে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এটা এই পুরো উপমহাদেশে আমাদের সেই টেকনোলজি ওয়ান অফ দ্য বেস্ট এটা করেছি। এখন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার শুরু করেছি, এটা এবং স্টক এক্সচেঞ্জের সমস্ত ডিভিডেন্ড ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে দিচ্ছে ব্যাংকগুলো। তো এরকম আরও ব্যাংক এগিয়ে আসবে আশা করছি। আমরা সিআইবি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, কেউ যদি লোন নিতে চায়
তাহলে তার ক্রেডিট ইনফরমেশন জানতে হয়, মানে সে ডিফল্টার কিনা। আগে 2 মাস লাগতো এই তথ্য নিতে, কারণ চিঠি লিখতো, সেটা আমরা চেক করতাম, অনেক প্রতিদিন প্রায় 20,000-এর মতো এরকম এসে জমা হতো। এগুলো আমরা এখন 5 সেকেন্ডে দিচ্ছি। খালি টিপ দিবে, বলবে যে এই লোকটার এই নাম, এই নাম্বার, দেখেন তো ঋণ খেলাপি কিনা। আমরা 5 সেকেন্ডের মধ্যে অটোমেটিক্যালি জেনারেট করে ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছি। আমাদের এই সেন্ট্রাল ব্যাংকে এখন যেটা আমরা করতে যাচ্ছি, আমরা ই-কমার্স শুরু করেছি। আমরা একটা ন্যাশনাল সুইচ খুব শিগগিরই চালু করব। সমস্ত ব্যাংক ঘরে বসে তাদের মার্কেটিং করার সুযোগ তৈরি করে দিবে, এরকম একটা দিকে যাচ্ছি। আমরা মোবাইল ব্যাংক চালু করে দিয়েছি, অনেকগুলো ব্যাংকে মোবাইল ব্যাংক চালু করেছে। আর ব্যাংকেও যাওয়া লাগবে না, মোবাইল ফোন ব্যবহার করে তারা টাকা জমা দিতে পারবে, টাকা তুলতে পারবে। মানুষের জীবনকে সহজ করে দেওয়া, মানুষকে অনেক বেশি একটা অটোমেশনের মধ্যে নিয়ে আসা, এটাই তো আমার ডিজিটাল বাংলাদেশ। আপনি দেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী। মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজার স্থিতিশীল রাখার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, এ বিষয়ে আপনার মূল্যায়ন করবেন। বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা আছে যে এটা কেন এই ধরনের একটা মানে ম্যাসাকার একটা অবস্থার পরিণত হলো। তারপরে এগুলো নিয়ে আসলে কি করা উচিত ছিল, অর্থমন্ত্রীর কি করা উচিত ছিল, তারপরে আপনার ধরেন যারা এটার ইনচার্জ ছিলেন তাদের কি করা উচিত ছিল। আমার মনে হয় যে বেশ কয়েকবার মানে ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের অর্থমন্ত্রী থেকে শুরু করে কনসার্ন যারা ব্যক্তিবর্গ রয়েছেন, তারা যে দায়িত্বগুলো নিয়ে কাজ করেছিলেন, তাতেও আসলে আস্থার জায়গাটা তৈরি হচ্ছিল না। আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা হস্তক্ষেপ করার পরে মানুষের মধ্যে একটা আস্থা ফিরে এসছে। ইনভেস্টর প্রোটেকশনের জন্য প্রণোদনা প্যাকেজ থেকে শুরু করে আপনার যে ধরনের রিস্ট্রাকচারিং করা হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা অবশ্যই একটা ভালো ফল বয়ে আনবে। এবং আমি এও মনে করি যে এই যে পদক্ষেপটা আরও আগে একটু নিলে অনেক ভালো হতে পারত। আমাদের অনুষ্ঠানের অন্য আরেকটি সেগমেন্ট, সেটি হলো সুপ্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো কেএম সেলিম রেজার সঙ্গে, যিনি খুলনা কলেজিয়েট স্কুলে আছেন রসায়নের প্রভাষক হিসেবে। তিনি মোবাইল ফোনের অনেক প্রয়োজনীয় ইকুইপমেন্টের দরকার হয়, সেখানে ব্যাটারি হচ্ছে একটি জিনিস। এই ব্যাটারিটি অনেক কোম্পানি আবিষ্কার করেছে। আমাদের প্রভাষক যিনি আছেন রসায়ন বিভাগের, ইনি অত্যন্ত স্বল্প ব্যয়ে অত্যন্ত ইনোভেটিভ একটি জিনিস আবিষ্কার করেছেন, যেটি নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো। এটি যদি তাকে প্রযুক্তিগত সুবিধা এবং তাকে যদি ফিনান্সিয়ালি সাপোর্ট করা হয়, অত্যন্ত স্বল্প ব্যয়ে 40 টাকার মধ্যে, 40 থেকে 50 টাকার মধ্যে ইনি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন বলে আমরা আশা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা ছবি দেওয়া আছে। মূলত 3টা ছবি হচ্ছে একই ছবি। ডিফারেন্সটা হচ্ছে এখানে আমাদের শর্টিং এজেন্ট। এই শর্টিং এজেন্টে এই এজেন্টের কাজ হচ্ছে যে আপনি যখন কোনো মোবাইলে ওভার চার্জিং করবেন, এটা রিটার্ন পাঠাবে যে আপনার চার্জটা মোবাইল অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে। এই শর্টিং এজেন্টটা হচ্ছে মূলত এক ধরনের পলিমার। এই পলিমারকে আমরা সাধারণত বলে থাকি P3BT, পলি 3 বিউটাইল থায়োফিন। এই পলিমারটা খুব স্ট্রং পলিমার, এবং যখন আপনি ওভার চার্জিং করবেন কোনো মোবাইলে, তখন কি ঘটনা ঘটতে পারে যে আস্তে আস্তে এই পলিমারটা ক্ষয় হতে থাকবে এবং আপনার ব্যাটারিটা একসময় ড্যামেজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি চার্জটা এমনভাবে রাখেন যে ফুল চার্জ দিবেন না, তখন আপনার চার্জের স্টেবিলিটি বাড়বে। আচ্ছা, কিছুটা চার্জ যদি একটু কম করা হয় তাহলে স্টেবিলিটি বাড়বে। আমার গবেষণার ক্ষেত্রটা হচ্ছে সেপারেটর। এখানে সাধারণত 2 প্রকার রিএজেন্ট ব্যবহার করা হয়। একটা হচ্ছে লিথিয়াম পারক্লোরেট, আর একটা হচ্ছে অর্গানিক সলভেন্ট। অর্গানিক সলভেন্টটা হচ্ছে যেমন অ্যালকোহল হতে পারে, ইথার হতে পারে, কার্বন টেট্রাক্লোরাইড হতে পারে, যে কোনো দাহ্য পদার্থ হতে পারে। তা সাধারণত অ্যালকোহলটা এখানে ব্যবহার করা হয় লিথিয়াম পারক্লোরেটের সঙ্গে। আচ্ছা, প্রবলেমটা আছে কি, পারক্লোরেটটা যখন আপনি ব্যবহার করবেন, যে কোনো যেমন হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি আপনি রেখে দেন একটা বোতলে, দীর্ঘদিন পরে দেখবেন যে সে অক্সিজেন এবং ওয়াটার হয়ে গেছে। দ্যাট মিনস ইট ইজ ভ্যালুলেস। একসময় এর কার্যকারিতা হারিয়ে ফেলবে।
পারকোলোরেটটা ঠিক একই ধরনের, যখন আপনি চার্জ করবেন তখন ওর থেকে এক্সট্রা অক্সিজেন বের হয়ে আসে। এই অক্সিজেনটা এবং যে দাহ্য পদার্থ আপনি অ্যালকোহল ব্যবহার করছেন, অ্যালকোহল এবং অক্সিজেন এবং চার্জিত করার সময় যে হিট, এর কম্বিনেশনে আপনার ব্যাটারিটা পুড়ে যেতে পারে। ব্যাটারিটা পুড়ে যেতে এবং মাঝে মাঝে ব্যাটারি হঠাৎ ড্যামেজ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা। আমার গবেষণার বিষয় হচ্ছে যে এই অতিরিক্ত অক্সিজেনটাকে আমি কন্ট্রোল করে অক্সিজেন ছাড়া আমি লিথিয়াম আয়ন ব্যবহার করছি, যেটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম নাইট্রেট, লিথিয়াম আয়োডাইড, এবং স্বল্প মূল্যে। আপনি লিথিয়াম পারকোলেট, 1 গ্রাম লিথিয়াম পারকোলেটের মূল্য হচ্ছে বাংলাদেশি টাকার 54,000 টাকা। 54,000। আর আমার 500 গ্রাম লিথিয়াম ক্লোরাইডের মূল্য হচ্ছে 2,000 টাকা। এখন আমি আমার গবেষণার ক্ষেত্রে এদেরকে বিভিন্ন কম্পোজিশনে ব্যবহার করছি, করার ফলে দেখা গেছে কি যে আমার এখানে যে কন্ডাক্টিভিটিটা দেওয়া আছে দেখেন, 0.5 কনসেন্ট্রেশনে আমি পানি মিশিয়ে পেয়েছি হচ্ছে 4.61। সেখানে আবার যদি আমি একটু সাবান পানি মিশিয়ে দেই, আমি সাবান মিশালাম এই জন্য যে আমি চিন্তা করলাম অর্গানিক এবং ইনঅর্গানিক দুইটা প্রপার্টিজ বহন করে এমন কোনো রিয়েজেন্ট আমি নিতে পারি কিনা। কারণ অ্যালকোহল এবং পানি এরা পরস্পর বিপরীতমুখী, পেট্রোল এবং পানি, তৈল এবং পানি এরা বিপরীত প্রপার্টিজ। তা আমি চিন্তা করলাম কোন জিনিস আছে যার প্রপার্টিসটা দুই দিকে মিল খায়। যেমন আমরা সাবান দিয়ে যখন কাপড় ওয়াশ করি তখন তৈলাক্ত পদার্থ আর অতৈলাক্ত পদার্থ দুটোই পরিষ্কার হয়। দ্যাট মিনস সাবানের ভিতরে অর্গানিক এবং ইনঅর্গানিক দুই ধরনের প্রপার্টিস আছে। তো আমি চিন্তা করলাম যে কন্ডাক্টিভিটি যদি বাড়াইতে হয় তাহলে সেক্ষেত্রে অর্গানিক এবং অর্গানিক প্রপার্টিস বহন করে এমন কিছু দেওয়া যায় কিনা। আমি সেখানে SDS, সোডিয়াম ডোডিসাইল সালফেট বলা হয়, এটা সাবান বা ডিটারজেন্টের অংশ, এর পাউডারটা ব্যবহার করে দেখলাম যে কন্ডাক্টিভিটি আপনার 10.88। হোয়ারাজ অ্যালকোহল, এই যে ইথানল, এখানে যে ইথানল সেখানে 1.16 দিয়ে আমার কাজ চলতেছে। বর্তমান লিথিয়াম আয়ন ব্যাটারি কাজ চলতেছে 1.16, সেখানে আমি সাবান পানি এবং আমার লিথিয়াম ক্লোরাইড সল্ট ব্যবহার করে আমি সেখানে পেয়ে যাচ্ছি 10.866। খুব স্বল্প মূল্যে আমি এই রেজাল্টটা পাচ্ছি। জনাব সেলিম রেজা, আপনার কথা থেকে এটুকুই বোঝা যায় যে আপনি যে প্রযুক্তি ব্যবহার করছেন সেই প্রযুক্তি ব্যবহার করে যদি ব্যাটারি তৈরি করা হয় এবং আপনি যদি টেকনিক্যাল সাপোর্ট পান এবং অর্থনৈতিক সাপোর্ট পান, তাহলে এদেশে যে লক্ষ লক্ষ মোবাইল ফোন ব্যবহারকারী আছেন তাদের কাছে অত্যন্ত স্বল্প মূল্যে পৌঁছে যাবে ব্যাটারি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলেছি শিল্প অর্থ বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান ডিজিটাল অর্থনীতিতে। এতক্ষণ ধরে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমরা আগামী দিনে আবারও আপনাদের সামনে উপস্থিত হব আরও নতুন কিছু বিষয় নিয়ে। ডিজিটাল অর্থনীতি আপনারা দেখবেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ।